আচ্ছা, 6 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। আমরা এখন 6 নম্বর অঙ্ক শিখবো। 6 নম্বর অঙ্ক শিখে খেয়াল করো। আমাদের কি বলছে, ইওর ফাদার হ্যাজ প্রমিস টু গিভ ইউ টাকা, 2 লাখ টাকা, ইন ক্যাশ, নগদ দিবে, অন ইওর 25th বার্থডে। তোমার বাবা তোমাকে প্রমিস করছে যে তোমার 25তম জন্মদিনে তোমাকে 2 লক্ষ টাকা দিবে। টুডে ইজ ইওর 16 বার্থডে। তোমার বর্তমানে 16তম জন্মদিন, আজকে মনে করো 16তম জন্মদিন পালন করছো। তোমরা বলো তো, জন্মদিন কি বয়স যাওয়ার পরে পালন করে না বয়স শুরু হওয়ার পরে পালন করে, বলো তো? জন্মদিন পালন করছো নাকি কেউই? তার বয়স যাওয়ার পরে। জি, বয়স যাওয়ার পরে পালন করে, মনে রাখবা। একটা বাচ্চা যখন জন্ম নেয় আজকে, আজকে বলা হয় 0 ডেজ। 1 বছর পরে তাকে বলা হয় যে তার 1 বছর পূর্ণ হলো জন্মদিন। এই জন্য এটা উর্দুতে বা হিন্দিতে বলে সালগিরা মোবারক, বা সালগিরা। সালগিরা মানে হলো সময় চলে গেছে, 1 বছর চলে গেছে তোমার লাইফ থেকে। আচ্ছা, তার মানে জন্মদিন পালন করা শেষে হয়। তাহলে টুডে ইউজ ইউর 16 বার্থডে, বলো তো জন্মদিনকে 16তম জন্মদিনের গেল, পার্টি আজকে চলে গেল। তাহলে 16তম বছর চলে গেছে, তার মানে আমি কোন বছরে পদার্পণ করলাম? 17তম বছরে। আজকে থেকে আমার বয়স 17 গণনা করা হবে। তারপর বলছে কি, হি ওয়েন্ট টু নো 3 থিংস, মানে সে কি করলো, চিন্তা করলো, 3টা বিষয় জানতে চায়। 3টা বিষয়। যেহেতু বাবা আজকে জন্মদিনে খুশি হইয়া বইলাই দিছে 25তম জন্মদিনে তোমাকে 2 লাখ টাকা দিবে, এই কারণে সে 3টা বিষয় জানতে চায়, যেহেতু সে টাকাটা ভবিষ্যতের জন্য জমাবে, তোমাকে ওয়াদা করছে। 1 নম্বর যে বিষয়টা বলছে সেটা বলছে, ইফ হি ডিসাইডেড টু মেক, তিনি যদি সিদ্ধান্ত নেয়, অ্যানুয়াল পেমেন্ট, বাৎসরিক পেমেন্ট করবে, ইনটু এ ফান্ড, একটা ফান্ডে টাকা জমাবে, আফটার 1 ইয়ার, আফটার 1 ইয়ার, 1 বছর পরে। তাহলে বলছে হাউ মাচ উইল বি ইচ ইয়ার, প্রত্যেক বছরে কত টাকা করে জমাবে, হ্যাভ টু বি ইন ইফ দা ফান্ড পে 10% ইন্টারেস্ট। তাহলে কত টাকা জমাবে 10% সুদে। এটা একটা কথা। প্রথমে এ নাম্বার বলা হয়েছে, এ নাম্বারে, ইফ হি ডিসাইডেড টু মেক অ্যানুয়াল পেমেন্ট, সে যদি মাসে বছরে একটা করে কিস্তি প্রদান করে, আফটার 1 ইয়ার ফ্রম নাও, আফটার 1 ইয়ার লেখা আছে, এই যে আফটার 1 ইয়ার লেখা, এটার নিচে আন্ডারলাইন করে রাখো। তোমরা এটাকে হাইলাইটেড করে রাখো, হাইলাইটার পেন দ্বারা বা পেন্সিল দ্বারা হাইলাইট করে রাখো। আফটার 1 ইয়ার ফ্রম নাও বা আফটার 1 ইয়ার বলা থাকলে এখন থেকে 1 বছর পরে, দ্যাটস মিন চলতি বছরের শেষে। এখন থেকে 1 বছর পরে মানে চলতি বছরের শেষে। এটাকে আমরা যেটা বলি ইন্ডিং এর অঙ্ক, এটাকে আমরা বলবো ইন্ডিং এর অঙ্ক। তারপরে আবার কি বলছে দেখো, আহ তারপরে বলা হয়েছে বি নাম্বার, বলছে ইফ হি ডিসাইডেড টু ইনভেস্ট, তিনি যদি সিদ্ধান্ত নেয় সে বিনিয়োগ করবে, এ লামসাম, এককালীন, ইন এ অ্যাকাউন্ট, এককালীন একটা অ্যাকাউন্টে এককালীন একটা অর্থ রাখবে, মানে একবার রাখবে, আফটার 1 ইয়ার, এখন থেকে 1 বছর পরে, অ্যান্ড লেট ইট কম্পাউন্ড কোয়ার্ট অ্যানুয়ালি, এবং এই টাকাটা সে বাৎসরিক সুদ পাবে, বাৎসরিক, কিন্তু জমা দিবে একবার। হাউ মাচ উইল বি লামসাম বি, উইল দা লামসাম বি, তার জমার পরিমাণ কত, মানে আজকে যে একবার জমা দিবে, জমার পরিমাণ কত। এরপরে 3 নাম্বার আরেকটা রিকোয়ারমেন্ট বলছে, সেটা বলছে এরকম, ইফ দা পেমেন্ট ইয়ার মেড এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, যদি পেমেন্টটা বছরের শুরুতে করো, তাহলে বলছে হাউ মাচ উইল বি ভ্যালু অফ অ্যানুইটিস, তাহলে তোমার এই বাৎসরিক বৃত্তি মানে জমার পরিমাণটা কত। তাহলে আমি এই অঙ্কটার সারাংশটা বুঝাই, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝলে? টাকা পয়সা চেঞ্জ করে আসবে আর কি। দেখো, আমার কাছে বাবা তোমাকে বলছে যে তোমার আজকে তো 16তম জন্মদিন, 17তে পা দিলা, 25তম জন্মদিনে আমি তোমাকে হ্যান্ড ক্যাশ 2 লাখ টাকা দিব, হ্যান্ড ক্যাশ 2 লাখ টাকা দিব। এখন এই কথা বলার পরে বাবা তোমাকে বলছে, তুমি যেহেতু ফিনান্স নিয়ে পড়াশোনা করো, তোমার কাছে আমি জানতে চাই 3 ভাবে, 3টা বিষয় জানতে চাই, তারপর আমি সিদ্ধান্ত নিবে আমি তোমার যে টাকাটা দিব সেটা কিভাবে জমাবো। তাই সিদ্ধান্ত প্রথমটা জানতে চাইছে। বাবা বলছে যে এখন থেকে বছরে একবার করে টাকা পরিশোধ করব, মানে আমি ব্যাংকে টাকা রাখবো, তবে আমি এখন থেকে 1 বছর পরে টাকা রাখবো, আফটার 1 ইয়ার, এখন থেকে 1 বছর পরে।
এখন থেকে 1 বছর পরে, দ্যাটস মিন চলতি বছরের শেষ তারিখে জমা রাখি যদি, তার মানে বছর বছর শেষে যদি টাকা জমা রাখি, তাহলে আমার কত টাকা করে জমা দিতে হবে সেটা আমাকে বের করে বলো। বাবা আরেকটা বিষয় জানতে চাইছে, যে 2 নাম্বার আরেকটা, সেটা হলো বাবা বলছে আমি বছর বছর টাকা জমা দিব না, আমি কি করব, একবার জমা দিব, একবার লামসাম, আজকে একবারে টাকা জমা দিব, বছর বছর আমি সুদ পাবো, মিলে 2 লাখ টাকা হবে, তোমাকে আমি দিয়ে দিব। এটা সম্পর্কে জানতে চাই, যে আমি যদি একবার মাত্র টাকা জমা দেই আজকে, তাহলে কত টাকা জমা হবে। তারপরে আরেকটা বিষয় 3 নাম্বার চাইছে, আমি বছর বছরে জমা দিতে চাই, তবে সেটা বছরের শুরুতে দিতে চাই। তার মানে এই অঙ্কটা ভবিষ্যতের জন্য জমাবো, প্রথম কথা ফিউচার ভ্যালুর অঙ্ক। তারপরে প্রথমটা বলছে জমাবো বছর বছর 1 বছর পরে, তার মানে চলতি বছরের শেষে, এর জন্য এটা ইন্ডিং এর অঙ্ক। বাবা তৃতীয় যে বিষয়টা আছে, সেটা হলো একবার জমা দিব, টাকা একবারে তুলে আনবো, এই জন্য এটা হলো লামসামের অঙ্ক। আর 3 নাম্বার হলো ইনস্টলমেন্টের অঙ্ক, তবে বলছে বছরের শুরুতে জমা দিব। আচ্ছা, এই অঙ্কের সুদের হার কয় পার্সেন্ট বলো তো? এই অঙ্কের সুদের হার কয় পার্সেন্ট? 10%। সুদের হার 10%। তাহলে চলো আমরা নাম্বার রিকোয়ারমেন্ট করি। রিকোয়ারমেন্ট 3টা বিষয় বাই করতে বলছে। আচ্ছা, তাহলে আমি জমাবো, তাহলে আমি গিভেন দিয়া লিখলাম ফিউচার ভ্যালু 2 লাখ টাকা। বাবা যেহেতু 2 লাখ টাকা জমা দিবে, আমাদেরকে গিফট করবে 2 লাখ, এই জন্য ফিউচার ভ্যালু 2 লাখ। আই মানে সুদের হার, সুদের হার বলছে 10%। 10%কে ভাঙাইলে 0.10 বা 1। আর এন, আচ্ছা বলো তো আমাকে, 25তম জন্মদিনে জমা দিবে, তোমার বর্তমানে 16তম জন্মদিন, 25 থেকে 16 বাদ দিলে কয় বছর হয়? 9 বছর। তার মানে বাবার কাছে টাকা জমানোর জন্য 9 বছর সময় আছে। এখন আমরা, প্রথমটা বলছে বাবা বছরের শেষে জমা দিবে, তাহলে আমরা ফিউচার ভ্যালু সূত্র ব্যবহার করব। এবার মানটা বসাবো, ক্যালকুলেশন তোমাদের কাজ। যতগুলো অঙ্ক করাই দিতেছি সবগুলোর ক্যালকুলেশন করে গ্রুপে তারপরে জমা দিবেন হোমওয়ার্ক, যে আমি অঙ্কগুলা করছি, হয়েছে কিনা দেখেন, তখন আমি দিব। 9 বছর, এই ক্যালকুলেশন বাসায় করে ফেলবেন, এটা আর আমি সামনে আগাবো না। এতটুকু তোলা হইলে সামনের অংশ বলো, যদি এতটুকু তোলা হয় সামনে যাব, তোমরা তুলে আমাকে আওয়াজ দাও। বাকি ক্যালকুলেশন নিজেরা করতে পারবা। এটাকে এটা দ্বারা গুণ করবা, এটা দিয়ে গুণ করলে হবে 20,000, আর এই অংশটা যোগ করে পাওয়ার করবা, -1 দিবে, অ্যান্সার আসবো। এরাইখা ভাগ করে নিবে, অ্যান্সার চলে আসবো। তোমরা যদি বলো আমি সমাধান করে দিব, তাহলে আমি করে দেই, সময় বেশি লাগবে না আমার, 2-1 সেকেন্ড লাগবে। যদি বলো করে করে দিব, আচ্ছা করে ফেলি। দেখো এটা এটা গুণ করব, হ্যাঁ, এটা এটা গুণ করলে কত হয় জানো? প্রথমে এই অংশটা করে ফেললাম, 1.15 × 10⁻⁻⁻⁻, এটা করার পর এটার অ্যান্সার আসছে 1.3579। আর এটা এটা গুণ করলে হয় 20,000। এর পরের লাইনটা কি করব, এ কইরা বাদ করে রাখবো, ভাগ করে ফেলবো 1.3579। সুতরাং এ সমান কয় টাকা জমাইতে হবে সেটা পেয়ে যাব। এই 20,000-কে ভাগ 1.3579, এটা দ্বারা ভাগ করলে অ্যান্সার আসে 14,729 টাকা। 14,729 আমাদের ব্যাংকে জমা দিতে হবে বছরে একবার করে যদি টাকা জমা দিই। এটা আমাদের হইল। আচ্ছা, তারপরে আমরা সেকেন্ড রিকোয়ারমেন্টে যাব। দেখো রিকোয়ারমেন্ট টুতে আমাদের যেটা বলছে, রিকোয়ারমেন্ট বিতে যেটা আমাদের বলছে সেটা হলো জমা দিবে একবার, তুলেও আনবে একবার। একবার জমা দিলে লামসামের অঙ্ক, মনে রাখবা, একবার জমা দিলে লামসামের অঙ্ক। এরপরে হলো এফবি সমান পিভি 1+i⁻n। এখন মান বসাই, এফবি হলো 2 লাখ, আর পিবি হইলো নাইগা, এটা বের হবে। আই এর মান হলো 10%, এন এন হলো 8 বছর। এখন এই 8 কেন, এটা আমি একটু বুঝাই দিই, দেখো এন সমান 9 - 1 = 8, এই বিষয়টা সম্পর্কে একটু আলোচনা করা দরকার। দেখো বি নাম্বার বলা হয়েছে, বি নাম্বার বিষয়টা কি বলছে সেটা একটু দেখি, তাহলে আমরা এটা বুঝতে পারবো। বি নাম্বার বলছে ইফ ই ডিসাইডেড টু ইনভেস্ট এ লাম সাম ইন অ্যাকাউন্ট আফটার 1 ইয়ার,
লামসামের অঙ্কে মনে রাখো, লামসামের অঙ্কে আফটার 1 ইয়ার যদি বলা থাকে তাহলে বছর একটা কমে যায়, তখন বছর একটা কমে যাবে। তাই এই কারণে আমরা একটা বছর কমায় দিছি। তাহলে বছর হলো 9টা, এক বিয়োগ করে আফটার 1 ইয়ার বলার কারণে। তাহলে নোট আকারে তোমরা লিখে রাখবা একটা, হ্যাঁ, অন্য কালি দিয়ে লিখে রাখবা যে লামসামের অঙ্কে আফটার 1 ইয়ার বলা থাকলে এক বছর কমাবো, আফটার 1 ইয়ার বলা থাকলে এক বছর কমিয়ে হিসাব করব। তাহলে আমরা 9 বছর আছে, 9 থেকে এক ভাগ করে 8 করলাম। এই এই মন্তব্যটা মনে রাখো, না হলে এটা কিন্তু লিখে রাখো যে লামসামের অঙ্কে আফটার 1 ইয়ার বলা থাকলে বছর একটি কম ধরতে হবে, না হলে তোমার মনে থাকবে না। কারণ অঙ্ক করতে যে 9 বছর, তুমি কইবে এটা 8 কেমনে হইলো। আচ্ছা, তাহলে আমরা কি করব জানো, এই অংশটা সমাধান করে ফেলবো। তাহলে কি করব, পিভি এই অংশটা ক্যালকুলেট করি, 1.10 পাওয়ার 8। এটা করার পরে অ্যান্সার আসছে 2.1436, আর এটা হলো 2 লাখ। পরের লাইনে পিবি রাইখা ভাগ করে দিব, উপরে 2 লাখ, 2.1436। এরপরে আমরা কি করব, সুতরাং পিবি সমান ভাগ করে দিলে অ্যান্সার চলে আসবে 2 লাখ ভাগ 2.1436। এটা ভাগ করলে আসে 93,300। 1 টাকা, আমি 1 টাকা লিখলাম না, 93,300 টাকা, বুঝছো? তার মানে আমি যদি আজকে 93,300 টাকা জমা রাখি, তাহলে ওই 8 বছর পরে আমার, 8 বছর দ্যাটস মিন 9 বছর পরে আমার টাকাটা 2 লাখ হয়ে যাবে, একবার জমা। এটা হইল। এবারে আমরা 3 করব। 3, রিকোয়ারমেন্ট সি। এই অঙ্কটার মতো সিমিলার একটা বাসায় দিব কিন্তু, আশা করি এটা তুলছো। রিকোয়ারমেন্ট সিতে কি বলছে জানো, রিকোয়ারমেন্ট সিতে বলছে বছর বছরই টাকা জমা দিব, তবে সেটা বিগিনিং, শুরুতে জমা দিব। তাহলে এখানে আর আহামরি কিছু নাই, 1 নাম্বার রিকোয়ারমেন্টটাই করব, শুধু বিগিনিং এর জন্য 1+i-টা যুক্ত করে দিব। তাহলে সূত্রটা হলো এফ বি 1/i, 1+i পাওয়ার n-1। আর এখানে এইটুকু বাড়ছে, এই ল্যাঞ্জাটা বিগিনিং বলার কারণে বাড়ছে, মনে রাখেন। তাহলে এটার মান হলো 2 লাখ, এটা হলো এত, এটা হলো 10%, 1+10%, আয়ুষ্কাল হইলো 9 বছর, -y, এটা হলো 10। এটাকে একটু সমাধান করব, এটা গুণ কেমনে করবে, এটা গুণ করলে 20,000 রে 0.10 দ্বারা গুণ, সরি এটা ভুল লিখছি না, 0.10, 20,000 রে পয়েন্টার দ্বারা গুণ করলে হয় 2 লাখ রে 20,000। আর এই অংশটা গুণে করব কেমনে, 1.10 পাওয়ার 9 - 1, যে অ্যান্সার আসছে এটাকে আবার ওইটা দ্বারা গুণ কেমনে। তাহলে এটা একটু দেখাই দেই, 1.3579, আর না লিখলাম, আর এটা হলো 1.10। পরের লাইনে এই দুইটা গুণ করে এই পাশে নিয়ে আসি, সাইড চেঞ্জ করে, 1.3579 ইন্টু 1.10। এটা করার পরে অ্যান্সার আসছে 1.493696, আর এ পাশে হলো 20,000। এরপরে সুতরাং এ সমান, এই উপরে 20,000 আর নিচে হলো মানটা লিখবো 1.49369। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে কি করব, 20,000 ভাগ 1.49369, এটার অ্যান্সার আসে 11,150 টাকা, বুঝছো? 11,150 টাকা, এই হলো এটার অ্যান্সার। এবার তোলো, যদি তোলা হয় সামনের দিকে যাবো, তোলা হইলে আমাকে আওয়াজ দিও। 11,150 টাকা। এই অঙ্কটার উপরে স্টার দিয়ে রাখো, এটা আসতে পারে পরীক্ষায়। আমাদের শীটের 14 নাম্বার অথবা 9 নাম্বার, শীটের 14 নয় 14 নাম্বার অঙ্ক আসবে মনে হয়, এবছর পরীক্ষায় আসতে পারে। মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এগুলো করব সামনে। যাই হোক, এটা কি উঠানো হয়েছে?
তাহলে দেখো, আমরা যদি প্রথমে জমা দেই বিগিনিং এন্ডিং ধরে, তখন 1 টাকা জমা দিতে হচ্ছে। যদি আমি শুরুতে জমা দিই তাহলে আমাকে জমা দিতে হচ্ছে 11,000 টাকা। আর যদি টাকাটা একবার ব্যাংকে রাখি তাহলে 93,300 টাকা রাখলে এই ব্যাংকে টাকাটা জমে যাবে। এই হলো আমাদের এই অঙ্কটার হিসাব। তাহলে 6 নম্বর অঙ্কটা কি আমরা বুঝছি সবাই? দেখো 6 নম্বর অঙ্ক সবাই বুঝছো কিনা? কারো জি কোশ্চেন স্যার। থাকলে আমাকে বলো। নাই কারো কোশ্চেন? অনেক বেশি না করাই, অনেকে জয়েন করে নাই কিন্তু ক্লাসে সবার জয়েন করতে হবে। আজকে তো সমস্যা দেখে পারতেছি না, আজকে আমিও অনেক পড়াইতে পারি নাই। আমার জুমের লাইসেন্স শেষ হয়ে গেছিল, ডেট এক্সপায়ার হয়ে গেছিল, কিছুক্ষণ আগে অ্যাক্টিভ করছি। আচ্ছা দেখো, এখন পরবর্তী আরেকটা অঙ্ক আমরা দেখি। পরবর্তী আরেকটা অঙ্ক, সেটা হলো 8 নম্বর অঙ্ক। 8, 6 নম্বর পারো, লেখা রাখো। 7 নম্বর বাসার কাজ। 7 নম্বর বাসার কাজ, 6, 7, যেটা 6 করলাম এটা আবার করব। 6 বাসার কাজ, 7 বাসার কাজ, এটা লিখে রাখো। 6 বাসার কাজ, 7 বাসার কাজ, 6, 7। যে দুটা করলা এই দুটা আবার প্র্যাকটিস করবা। 7 নম্বরটা তোমরা পারবা, 7 নিজেরাই করতে পারবা। আচ্ছা, এখন আমরা সামনের দিকে আগাই। 8 নম্বর অঙ্কে কি বলছে দেখো। ইউর ফাদার হ্যাজ গট অ্যান অফার। তোমার বাবা বর্তমানে একটা প্রস্তাব পাইছে, একটা অফার পাইছে ফ্রম এ রিয়েল এস্টেট কোম্পানি ফর অ্যান অ্যাপার্টমেন্ট এট দ্য বাড়িধারা কস্টিং টাকা 44 লাখ ইফ দ্য পেমেন্ট ইজ মেড ইমিডিয়েটলি। আজকে বাবা অফিস থেকে আসছে, যখন অফিস থেকে বাসায় আসা তোমারে বলছে যে বাবা আমি তো একটা অফার পাইছি বারিধারায়, আমার যেখানে অফিস সেখানেই একটা অ্যাপার্টমেন্টে আছে, আজকে আমি গেছিলাম। তারা আমাকে বলছে আমি যদি 44 লাখ টাকা তারা দেই, তারা আমাকে অ্যাপার্টমেন্টটা লিখে দিয়ে দিবে। তার মানে আমার কাছে একটা বাইং এর অফার আছে, ইনিশিয়াল ক্যাশ, মানে তাৎক্ষণিক ক্রয় করলে এই অফারটা আমি পাবো। এটা একটা। এরপরে আবার বলা হয়েছে এটা কিন্তু ইনস্ট্যান্ট, মানে সাথে সাথে দিতে হবে। এরপরে বলছে দ্য কোম্পানি অলসো অফার, কোম্পানি আমাকে এই প্রথম যে অপশনটা সেটা না নিয়ে আমি আরো একটা অফার পাইছি। সেটা কি? কোম্পানি অলসো অফার, কোম্পানি আরো একটা অফার করছে, এছাড়াও একটা অফার করছে 20 ইয়ার্স ইনস্টলমেন্ট পেমেন্ট, টাকা 4.65 লাখ ইচ। বলা হয়েছে 20টা কিস্তি আমাকে টানতে হবে, আগামী 20 বছরে 20টা কিস্তি দিতে হবে। আমি ইনস্টলমেন্টে কিনতে পারি। 20টা কিস্তিতে যেই এক একটা কিস্তি আমাকে 4,65,000 টাকা করে দিতে হবে। এই যে 4.65 লাখ এর মানে 4,65,000 টাকা করে দিতে হবে। এখানে একটা শর্ত আছে, শর্তটা কি? দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট উইল বি মেড ইমিডিয়েটলি। আমাকে প্রথম কিস্তিটা আজকেই দিতে হবে। আমি আজকে 4,65,000 টাকা দিয়ে আসবো, আমাকে অ্যাপার্টমেন্ট বুঝাইয়া দিবে। বাকি টাকা আমি বাকি 19টা কিস্তিতে দিব। কোম্পানি বলছে আমাকে টোটাল 20টা কিস্তি দিতে, তার মধ্যে একটা কিস্তি আজকে দিয়ে দিব আর বাকি কিস্তিগুলো আগামী 19টা কিস্তিতে টাকা দিয়ে দিব। ইফ দ্য ব্যাংক ইন্টারেস্ট রেট 10%, যদি সুদের হার কত পার্সেন্ট হয়? 10%। ইউ আর সাজেস্ট টু, ইউ আর রিকোয়ার্ড টু সাজেস্ট, তোমার দরকার পরামর্শ দিতে, হ্যাঁ সিদ্ধান্ত দিতে। ইউর ফাদার অ্যাজ টু হুইচ অফার শুড বি অ্যাকসেপ্ট, বাবা তোমাকে জিজ্ঞেস করলো, তুমি হিসাব করে আমাকে বলো যে আমি কোনটা নিব। তোমরা যদি বলো, তুমি যদি বলো যে আমার জন্য ওই নগদে কিনে ফেলা সেটাই ভালো উত্তম, তাহলে আমি নগদে কিনে ফেলবো। আবার যদি তুমি যদি বলো যে না নগদে কিনেন না, আপনি কিস্তিতে কিনেন, তাহলে আমি কিস্তিতে কিনবো। তবে কিস্তির শর্ত হলো 20টা কিস্তি দিতে হবে, প্রত্যেকটা কিস্তি 4,65,000 করে। প্রথম কিস্তিটা আজকেই দিব, বাকি 19টা কিস্তি আগামী 19 বছরে পরিশোধ করব। তার মানে দুইটা অফার আছে, একটা হলো আজকে কিনো আর একটা হলো কিস্তিতে কিনো। And দুইটার মধ্যে আমাকে সাজেস্ট করতে বলছে, কোনটা সাজেস্ট করব। আচ্ছা, যেটার খরচ কম সেটা, অর্থাৎ যেটার প্রেজেন্ট ভ্যালু কম, আমরা ওই পদ্ধতিটাকেই সাজেস্ট করব। যেটার প্রেজেন্ট ভ্যালু কম সেটাকেই আমরা সাজেস্ট করব। আচ্ছা, এখন এই সাজেস্ট করতে গেলে আমাদের প্রেজেন্ট ভ্যালু বাই করতে হবে। সাজেস্ট করতে গেলে প্রেজেন্ট ভ্যালু বাই করতে হবে। চলেন তাহলে আমরা এটা। সেকেন্ডটা ফিউচার ভ্যালু দিয়ে হবে না? না, এটা আজকে অফার পাইছি না বলো তো। জি কিনবো স্যার। কবে? অ্যাপার্টমেন্ট কেনার চিন্তা কি ভবিষ্যতে করতেছি না আজকে? আজকে। হ্যাঁ, বাবা অফিস থেকে আজকে এসে বলছে, আজকে আমার অফার দিছে, আজকে আমি অ্যাপার্টমেন্ট কিনবো, আর ভাড়া বাসায় থাকবো না, অ্যাপার্টমেন্টে উঠে যাব। ঢাকা এসে যাই দৌড়াইতে পারি না, তার থেকে বাড়ি দাঁড়ায় নিজের অ্যাপার্টমেন্টে উঠে যে উঠতে চাই। একদম ফ্ল্যাটে রেডি ফ্ল্যাট আছে, উঠতে চাই।
আমার কাছে 44 লাখ টাকা আছে, আমি 44 লাখ টাকা দা কিনতে পারি। আমি কিনলে কালকেই গাড়ি বস্তা লইয়া যা উঠা যাবো গা। তাহলে আজকের চিন্তা করতেছি, ইনিশিয়াল বর্তমানে চিন্তা করতেছি কিনা গাড়ি উঠা যাব। আর টাকাটা আমি ভবিষ্যতে পরিশোধ করব। বাবা, টাকাটা ভবিষ্যতে পরিশোধ করব। তার মানে এই ধরনের প্রেক্ষাপট, যে ঘটনা আজকে ঘটছে, আজকে কোনো সম্পদ অর্জন করছি, যাটা বাকিতে, যে টাকা আমি ভবিষ্যতে পরিশোধ করব, তাহলে সেটা প্রেজেন্ট ভ্যালু, সেটা ফিউচার না। আর যদি বলে যে ফিউচার ভ্যালু হয়তো কেমনে, তোমার বাবা বলল, আজকে এসে বলল আমার কাছে টাকা আছে, তবে এখন না, আজ থেকে 10 বছর পরে একটা অ্যাপার্টমেন্ট কিনবো, ওইটার জন্য ফিউচার ভ্যালু হইতো। তাহলে এটা প্রেজেন্ট ভ্যালু। তাই প্রথম যে অফারটা, সেই অফারটা হলো পুরো টাকাটাই নগদ দিয়ে দিবে। দ্বিতীয় অফারটা হলো কিস্তির মাধ্যমে কিনবো। আচ্ছা, এরকম প্রেক্ষাপটে কোনটা কিনবা? প্রথম কথা, আমাকে যদি জিজ্ঞেস করো কোনটা কিনবা, আমি অঙ্ক টঙ্ক না কইরাই কমো আমি কিস্তিতে কিনবো। অঙ্ক না করেই বলবো কিস্তিতে কিনবে। এর কারণ আছে। লজিকটা হলো, টাইম ভ্যালু এখানে অনেক সময় কাজ করে না। এর কারণ হলো, আমার যদি 44 লাখ টাকা আমি আজকে দিয়ে দেই, তাহলে তো 44 লাখ আমার কাছে চলেই গেল। কিন্তু 44 লাখ টাকা আছে আমার কাছে, আমি দিব না, না দিয়ে আমি কিস্তিতে কিনবো। আমার দিতে হবে কত? 4,65,000। এটা দিলাম, অ্যাপার্টমেন্টে উঠে গেলাম, গেল। এখন এই যে 44 লাখ টাকা আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে রাইখা দিব। 44 লাখ টাকা টাকা যদি ব্যাংকে রাখি, ওই টাকা থেকে তো একটা বেশ বড় অ্যামাউন্ট আমাকে মাসে মাসে সুদ দিবে। লাখে যদি 1,000 টাকা দেয়, তাহলে 44 লাখে 44,000 টাকা সুদ দিবে। হুম। তাহলে আমাকে সুদ দিবে, বেশ বড় একটা অ্যামাউন্ট সুদ দিবে। পাশাপাশি আমি অ্যাপার্টমেন্টে উঠতেছি, আমার আর বাসা ভাড়া দিতে হচ্ছে না। অথবা আমি না উঠলাম, আমি ওই অ্যাপার্টমেন্টটাকে কারো কাছে ভাড়া দিয়ে দিলাম, ওইখানে আবার ভাড়া পাবো একটা। তাহলে আমি চাইলে মাসে মাসে যদি এত টাকা করে জমাই, যেমন মাসে 42,000 টাকা ব্যাংক থেকে 1,000 করে সুদ পাইলে মাসে, তাহলে মাসে 42,000 টাকা সুদ পাবো বা 44,000 টাকা সুদ পাবো। অ্যাপার্টমেন্টটা যদি কারো কাছে ভাড়া দেই, সেখান থেকে আমি 50,000 টাকা অ্যাপার্টমেন্টের ভাড়া পাবো। তাহলে তো আমার বেশ বড় একটা অ্যামাউন্ট হয়ে যেতেছে মাসে, প্রায় 1 লাখ। 12 মাসে 12 লাখ টাকা আমি পাবো। আর বছরে আমার কিস্তি দিতে হবে 4,65,000। তাই আমি তো এই সুদ আর ভাড়া ভাড়া দিয়েই তো আমি কিস্তি কিনতে পারবো। আর ব্যাংকে যে 44 লাখ টাকা জমা আছে, ওটা তো আমার ওই রকমেরই থাকবো। তাহলে আসলে এখানে আমি কিস্তির চিন্তাই আমি করবো, এটা আমার থিঙ্কিং। এখন অঙ্কে কি বলে সেটা আমরা হিসাব করে দেখবো। সেটা কেমনে? ওই যে আমরা মাসে মাস বছর বছর 4,65,000 টাকা দিব, তার বর্তমান একটা টাকা বানাবো। বর্তমান একটা টাকা বের করে নেব, প্রেজেন্ট ভ্যালুটা বের করব। তারপর আমি কমেন্টস দিব। তাহলে লেখো, একটা বিষয় মনে রাখো, কোনো কিছু কিনতে গেলে যদি তাৎক্ষণিক কোনো টাকা দেওয়া হয়, সেটাকে বলা হয় ডাউন পেমেন্ট। এটা মনে রাখবা, কিস্তিতে কিনতে গেলা, কোনো কিছু টাকা ইনস্ট্যান্ট এখনই দিয়ে দিছো, সেটাকে তুমি ডাউন পেমেন্ট হিসাবে ধরে নিবা। তাহলে অঙ্ক করতেছি আমরা 8 নাম্বার। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো, এগুলোর প্যাটার্ন পরিবর্তন হয়ে একটু আসতে পারে। তাহলে লেখো, প্রথমে লিখবো ডাউন পেমেন্ট। তোমরা আমার লেখা কি বুঝতে পারো? আমি কিন্তু মাঝে মাঝে অক্ষর টক্ষর ফালাই টালাই থুয়ে যাইগা। বুঝি স্যার। 4,65,000 টাকা ডাউন পেমেন্ট। এই টাকাটা আমারে এখনই দিয়ে দিবা, আর বাকি টাকা তুমি কিস্তিতে দিবা। টোটাল কিস্তি হলো 20টা, একটা তো দিয়েই দিলা, আর থাকবো 19টা। তারপরে লেখো ইনস্টলমেন্ট। এত কিছু লাগবে না, ডাইরেক্ট এ সমান কিস্তি 4,65,000, আই সমান সুদের হার। এই অঙ্কে সুদের হার কয় পার্সেন্ট বলছিল বলো তো? 8 নম্বর অঙ্কে সুদের হার 10%। 10% মানে 0.10। 10%। এখন 20টা কিস্তি, 20টা কিস্তির মধ্যে একটা কিস্তি দিয়া ফেলছি না? 20টার মধ্যে কিস্তি একটা দেওয়া হয়ে গেছে, আর ওই কিস্তি রয়েছে কয়টা তাহলে? 19টা। এখন আমি যে টাকাগুলো অ্যাপার্টমেন্ট কোম্পানিকে পরিশোধ করব, পরিশোধ করে প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক, তাহলে এটা প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক। তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালুর সূত্র ব্যবহার করব। এটা হলো প্রেজেন্ট ভ্যালু। দেখো, প্রেজেন্ট ভ্যালুতে ওয়ানটা আগে মাইনাস হয়, আর ফিউচার ভ্যালুতে ওয়ানটা পিছনে মাইনাস হয়। এইটা হলো আমাদের সূত্র। এখন বসাবো, এখন এটা প্রেজেন্ট ভ্যালুতে জমা দিব, এটা তো বুঝলাম। কিন্তু শুরুতে না শেষে আমাদের কিছু বলে নাই, না বললে সবসময় শেষে ধরবা। তাহলে চলো এটার মানটা বসাই। এর মান হলো 4,65,000। স্যার তারপরে এখানে এটার, শুরুতে দিয়ে এন এন এর মান 20 দিয়ে করলে হবে না? হ্যাঁ, একটা কিস্তি না দিয়া লাইছো, টোটাল কিস্তি কয়টা বলো তো? 20টা।
20টা, তার মধ্যে বলছে না ফার্স্ট ইনস্টলমেন্ট, কি বলছে বলো তো? জি, বলছে বলছে দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট ফার্স্ট উইল ইনস্টলমেন্ট বি উইল বি মেড পেড ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি, তার মানে এখনই দিবা। তাৎক্ষণিক কোনো টাকা দিলে তার মধ্যে কোনো সুদ নাই, বুঝতে পারছো? ওটার ভিতরে কোনো সুদ হয় আচ্ছা। না। তুমি ব্যাংক এই মনে করো আহ স্যামসাং এর শোরুমে গেছো, যাইয়া বড় একটা টিভি ধরছো, একদম 85 ইঞ্চি একটা টিভি ধরছো, টিভিটার দাম 2 লাখ টাকা, এখন বলছো আমি কিস্তিতে নিতে চাই, আমি কিস্তিতে নিতে চাই। এখন ব্যাংক বলছে ঠিক আছে, কিস্তিতে নিলে আপনি কোনো টাকা এখন দিবেন কিনা, না পুরাটা কিস্তিতে? তুমি বলছো যে আমি পুরাটা কিস্তিতে নিতে চাই। তাহলে ব্যাংক বলছে আপনাকে 20টা কিস্তি বানায় দেওয়া হবে 20 বছরের, কিন্তু প্রথম কিস্তিটা আজকেই দিয়ে যাবেন। এই যে আজকে ইনিশিয়াল যেটা দিলা সেটাই হলো ডাউন পেমেন্ট, আর ডাউন পেমেন্টে কখনো সুদ হয় না। তাহলে একটা কিস্তি দিয়ে দিলাম সুদ ছাড়া, আর বাকিগুলো সুদ সহ। তাহলে এখানে 19 হবে, এখানে 20 হইলে অঙ্কটা হবে না। তাহলে আমরা এখন কি করব, এই অংশটার ক্যালকুলেশন করব, এই অংশটার। চলো এটার সমাধানটা আমরা একটু বের করি। তাহলে কি করব, 4,65,000 ভাগ 0.10, এটা করার পরে আসলো 4,65,00,000। না না, কত এটা? 4,06,50,000, 4,06,50,000, 4,06,50,000 ইন্টু এই অংশটা একবারে করে ফেলবো কেমনে, 1/1.10 -1 এটার অ্যান্সার 0.8365। আমি চারটা সংখ্যা নিলাম, মানে 4,5,4,9 ছিল, এই জন্য একটা কমায় দিলাম। এখন আমরা কি করব, এটাকে গুণ করব। 4 লাখ, 4,06,50,000 ইন্টু 0.8365, এটা করার পরে এটার অ্যান্সার আসছে 38,89,725। দেখো, আগামী 19 বছরে যে টাকাটা দিব তার বর্তমান মূল্য 38,89,725। এইটা আমরা কিন্তু একটা টাকা দিয়ে রাজনীতি দিছি। হইলে চারের পরে একটা শূন্য হবে না? আচ্ছা, ভাঙায় দেখো তো ঠিক আছে কিনা। 4,65,000 ভাগ 0.10, না শূন্য নাই, এটা হলো 46, 4 কোটি না, সরি 46 লাখ। হ্যাঁ হ্যাঁ, 46,50,000, 4 কোটি আসে নাই। তোমরা একটু ক্যালকুলেশন করো তো, 46,50,000 আসছে, বুঝতে পারছো? 46,50,000, 4 কোটি না, 46,50,000। হ্যাঁ, আমি লিখছি ঠিক, বলছি ভুল। আচ্ছা যাই হোক, এটা হয়েছে। এখন দেখো, আমি 20 বছরে টাকা দেবো হলো এই যে 38 লাখ, আর ডাউন পেমেন্ট দিছি 6 লাখ, এই 4,65,000। তাহলে লিখবো সো টোটাল কস্ট, টোটাল কস্ট এটা সূত্র হলো ডাউন পেমেন্ট প্লাস পিবি অফ 19 ইয়ার্স, 19 ইয়ার্স ইনস্টলমেন্ট, পিবি অফ 90 ইয়ার্স ইনস্টলমেন্ট, 19, ডাউন পেমেন্ট 4,65,000, আর 19 ইয়ার্স ইনস্টলমেন্টে একটা টাকা আসছে, সেটা হলো 38,89,725, 38,89,725। এখন এটা যোগ করব, 38,89,725 প্লাস 4,65,000, এটা করার পরে অ্যান্সার আসলো 43,54,725, 43,54,725 টাকা। আচ্ছা তাহলে দেখো, তুমি যদি নগদে কিনো তাহলে লাগবো 44 লাখ টাকা, আর যদি তুমি কিস্তিতে কিনো তাহলে তোমার ব্যয় হইতেছে কত জানো, 43 লাখ টাকা। তাহলে যেটা কম সেটা আমরা কিনবো। এতটুকু তোলা হয়েছে কিনা বলো, যদি এতটুকু তোলা হয় তাহলে আমরা কমেন্টস লিখবো। জি স্যার। আচ্ছা তাহলে চলো কমেন্টসটা লিখি। লেখো ডিসিশন।
ডিসিশন বা কমেন্টস যাই লেখো, লিখবা আই শুড বি সাজেস্ট। সাজেস্ট করতে বলছে না? হ্যাঁ, সাজেস্ট করতে বলছে। সাজেস্ট মাই ফাদার টু চুজ। আমাদেরকে চুজ করতে বলছে, হ্যাঁ, কোন অফারটা চুজ করব। বা টু অ্যাকসেপ্ট, টু অ্যাকসেপ্ট ইনস্টলমেন্ট অফার বা সেকেন্ড অফার। সেকেন্ড অফার। I should be suggest my father to accept second offer। আমাদেরকে অফারটা চুজ করতে বলছে। যদি জিজ্ঞেস করতো কেন, তাহলে লিখে দিতাম বিকজ টোটাল কস্ট উইল বি লোয়েস্ট দ্য ফার্স্ট অফার বা ক্যাশ অফার। প্রথমটা তো ক্যাশ অফার ছিল। আচ্ছা, আশা করি এটা তোমাদের হয়ে গেছে। আর আছে কারো কোশ্চেন এখানে? 8 নম্বর অঙ্কের সমস্যা আছে কারো? 8 নম্বর সমস্যা নাই? আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক না লিখো স্যার, 9। বুঝেছি। আচ্ছা, 9 নম্বর লিখো, 9, 11, 9, 11, 12। হোমওয়ার্ক হলো 9, 11, 12, 9, 11, 12, 18, 9, 11, 12, 18। হোমওয়ার্ক, হোমওয়ার্ক বলতেছি 9, 11, 12, 18। তার 6, 7 দিছেন। হ্যাঁ, ওগুলা দিছি। 12, 18 আর বাকি আমি করাবো আস্তে আস্তে, আমি সবই করাবো। এটা একটু সময় লাগবে বোঝার জন্য, হ্যাঁ, বোঝার জন্য লাগবে। আচ্ছা, তোমরা এর মধ্যে যতগুলা বললাম তার মধ্যে একটা অঙ্ক আমি একটু পরে বুঝাই দিই। এটা একটু তোমার পরে বুঝাই দেবে। আচ্ছা, 48, 48 লেখো হোমওয়ার্ক। 48, 47 হয়েছিল, 47, 48, 60। এরপরে লেখো 48, 60, 48, 60। এগুলো হোমওয়ার্ক। সবাইকে লিখতে পারছো হোমওয়ার্ক? যদি হোমওয়ার্ক লেখা হয়ে থাকে তাহলে তোমরা আর 12 নম্বর অঙ্কটা একটু দেখো। 12 নম্বর অঙ্কের একটা লাইন আমি বুঝাই দিতেছি আজকে। আজকে আমরা ভাবছিলাম যে পরবর্তী সাবজেক্টটা ধরে ফেলবো, সবাই তো জয়েন করতে পারলো না। আচ্ছা, 12 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 12 নম্বর অঙ্কটা আমি বুঝাই দেই, এটাও বাসায় করবা এবং এটা দুইটা ওয়ার্ড হাইলাইট করে রাখবা। দেখো, ফাইন্ড দ্য ফিউচার ভ্যালু দ্য ফলোইং ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট রেট 8% পার অ্যানাম পার ইয়ার কম্পাউন্ড অ্যানুয়ালি। যদি চক্রবৃদ্ধি 8% চক্রবৃদ্ধি সুদে বছরে টাকা দেয় তাহলে ভবিষ্যতে জমাও দিব, জমার পরিমাণ কত? ফিউচার ভ্যালুটা বাই করো। নাম্বার বলছে কি, দেখো, টাকা 100 টাকা ইজ ইনভেস্ট, 100 টাকা বিনিয়োগ করা হয়েছে ইচ ইয়ার প্রত্যেক বছরে, বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও। দেখো, বিগিনিং বলছে তাহলে তো বিগিনিং হওয়ার কথা, কিন্তু পরে আবার একটা কথা বলছে 1 ইয়ার ফ্রম নাও। বিগিনিং এর অঙ্কে যদি কখনো বলে 1 ইয়ার ফ্রম নাও, এখন থেকে 1 বছর পরে শুরুতে, এটা 25 সাল। মনে করো তোমাকে বললাম তুমি টাকা জমা দাও 100 টাকা করে, আগামী বছরের শুরুতে, আগামী বছর শুরু মানে 2022, 26 সালের জানুয়ারি 1 তারিখ, সেটা না বলে আমি যদি বলি চলতি বছর 2025 সালের শেষে, একই কথা। তাহলে বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও বলা থাকলে এটা ইন্ডিং এর অঙ্ক। ইনস্টলমেন্ট ফিউচার ভ্যালু ইনস্টলমেন্ট ইন্ডিং এর অঙ্ক করবা। তাহলে লেখা রেখো বিগিনিং থেকে 1 ইয়ার ফ্রম নাও এই পর্যন্ত হাইলাইট করে রাখো। যদি শুধু বিগিনিং বলছে পরে 1 ইয়ার ফ্রম নাও কাইটা ফালাই দিছে, তাহলে এটা বিগিনিং এর অঙ্কই হতো, বিগিনিং এর অঙ্কই হতো। কিন্তু 1 ইয়ার ফ্রম নাও বলার কারণে এটা ইন্ডিং এর অঙ্ক হয়েছে। তারপরে দেখো কি বলছে, বি নাম্বার বলছে টাকা 100 টাকা ইনভেস্ট ইচ ইয়ার, প্রত্যেক বছরে বিনিয়োগ করবে 100, স্টার্টিং টুডে, আজকেই শুরু করব। এই যে স্টার্টিং টুডে নিচে আন্ডারলাইন করে রাখো, স্টার্টিং টুডে বলার কারণে এটা বিগিনিং। দেখো, প্রথমটা বিগিনিং বলা আছে তারপরে বিগিনিং না, কারণ লেখা আছে 1 ইয়ার ফ্রম নাও, আফটার 1 ইয়ার ফ্রম নাও। আর দ্বিতীয়টা বিগিনিং, দ্বিতীয়টা বিগিনিং কেন? আজকেই করবে, এই কারণে দ্বিতীয়টা বিগিনিং।
তাহলে এই অঙ্কটা ফিউচার ভ্যালুর সূত্র ব্যবহার করবা, একটা হলো বিগিনিং দিয়া একটা এন্ডিং দিয়া। আশা করি পারবো না এতটুকু। তোমরা এই যতটুকু দিলাম অতটুকু বাসার কাজ, এতটুকু তোমরা করে আমাকে সাবমিট করো। অবশ্যই হোমওয়ার্ক সাবমিট করা বাধ্যতামূলক। তুমি আমার সাথে সাথে হোমওয়ার্ক সাবমিট করবা, আমার শিটের সব অঙ্ক করবা। তুমি ইনশাল্লাহ বানাইয়া আসুক আর যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আসুক, তোমার কমন পড়বেই। তাহলে আমরা আজকে এইটুকু রাখি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা পরের সামনের দিকে আগাবো। এখন সামনের দিকে প্যাচের অঙ্ক আছে কিছু, ছোট ছোট, বেশি না। ঠিক আছে? আর কারো কোশ্চেন আছে?